যাদের হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদকে কিভাবে সংখ্যালঘুকে ব্যবহার করে করা যায় সেই কাজটা তারা করে যাচ্ছে। বাংলাদেশের শত শত হাজার হাজার নাগরিক, সেনা সদস্য, তখনকার বিডিআর সদস্যকে খুন করা হয়েছে। প্রভু আমরা কাউকে মানতে পারবো না। অ্যাপারেন্টলি দেখে একসময় মনে হচ্ছিল যে তারা খুবই শান্তিবাদী টাইপের মানুষ, সংগঠন, বিবেকানন্দর মানে আদর্শ প্রচার করছেন। কিন্তু আসলে দেখা গেল তারা আসলে খুবই একটা মানে চরমপন্থী জঙ্গি সংগঠন এবং মৌলবাদী সংগঠন। এবং দুঃখজনক হলো সত্য যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখলাম যে আপনার এই চিন্ময় দাস গুপ্তকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করবার পরে তাকে বিবৃতি দেওয়া হয়েছে। আমাদের অবজারভেশন হচ্ছে যে গত 5ই আগস্টের পর থেকে যা যা ঘটেছে সেটাকে ইন আইসোলেশন আলাদা করে দেখবার কোনো সুযোগ নাই। এর প্রত্যেকটা ঘটনার সাথে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদীদের দোসররা জড়িয়ে আছে, এর প্রত্যেকটা ঘটনার সাথে দিল্লির একটা প্রচ্ছন্ন ইন্ধন আছে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে। এবং এই ঘটনাগুলোর সাথে যদি আমরা আমাদের ইতিহাসের পিছনে তাকাই, 75-এ শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরে কিন্তু এই ঘটনাগুলো আমরা দেখেছি। কাদের সিদ্দিকের মতো রয়ের দালাল গুন্ডা পান্ডা দিয়ে আপনার হাজার হাজার এই আওয়ামী যে লেসপেন্সার ছিল তাদেরকে ভারত তখন ট্রেন করেছে, তাদেরকে অস্ত্র দিয়েছে এবং সীমান্তে তাদেরকে দিয়ে যুদ্ধ করিয়েছে। বাংলাদেশের শত শত হাজার হাজার নাগরিক, সেনা সদস্য, তখনকার বিডিআর সদস্যকে খুন করা হয়েছে, বাংলাদেশকে অস্থির করে তোলা হয়েছে। এই কাদেরিয়া বাহিনী ব্যাপক ডাকাতি করত, চোর ডাকাতের একটা বাহিনী বলে পরিচিত ছিল। মন্দির থেকে সোনা পর্যন্ত চুরি করেছে, মুক্তিযোদ্ধারা বলেছেন আমাদেরকে। সেই রকম একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং যে ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স করেন, ভিডিএফ করেন এবং সারা গ্রামে গঞ্জে আপনার আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যেটা গ্রামগুলোকে অস্ত্র দেওয়া, তাদেরকে ট্রেন করা নাগরিকদেরকে, এটা করবার মধ্য দিয়ে তখন সেই যে তাড়িত যে কাদেরিয়া বাহিনী ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। এবং এই ধরনের দেশপ্রেমিক দুর্দান্ত কাজ করবার জন্য কিন্তু শহীদ প্রেসিডেন্টকে জীবন দিয়ে এটা শোধ দিতে হয়েছিল। তো সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে যে শেখ মুজিবের পরে রয়ের যে সেকেন্ড ইনস্টলমেন্ট শেখ হাসিনা, এই অভিশপ্ত পরিবারের সন্তানটা পালিয়ে যাবার পরে দিল্লি বুঝতে পারছে যে তার গত 77 বছরের যে বিদেশ নীতি আছে বাংলাদেশকে ঘিরে, এই নীতিটা ব্যর্থ হয়েছে। যে কারণে সে পাকিস্তানকে ভাঙতে চেয়েছে 1971 সালে। ঠিক একই ধরনের চৈতন্য নতুন প্রজন্মের মধ্যে এসছে, সেটা হচ্ছে ভারত বিরোধী, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার যে চৈতন্য। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘটনার সাথে ভারত কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। এবং দেখেন যে হিন্দুরা যে বড় বড় সমাবেশ করেছে, তাদের অধিকারের লড়াই, এই সেই দাবি দেওয়া করছে, 16 বছর এইগুলো হয় নাই কেন? বাংলাদেশের ইতিহাসে দেখেন যে আপনি সংখ্যালঘুদের উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, এটা সত্য, হাজারে হাজারে ঘটেছে, এক দুইটা না। এবং এটার পাশাপাশি যেটা আছে যে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুর একটা মতলববাজি রাজনীতিও আছে। অতএব এই দুইটা জিনিসকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেপারেটলি। আমাদের হিন্দু সমাজের অধিকাংশ মানুষ সাধারণ আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ, এবং অধিকাংশ কিন্তু নমশূদ্র, নিম্ন বর্ণের যারা হিন্দু, দলিত এবং উচ্ছুত যাদেরকে বলছি। তো সেই জনগোষ্ঠীর উপরে যে 5-10% উচ্চবর্ণীয় হিন্দু আছে, এরা হইল মেইন ট্রাবল মেকার। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেখবেন, একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, যাদের হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদকে কিভাবে প্রমোট করা যায়, দিল্লির রাজনীতিটা আওয়ামী লীগের মধ্য দিয়ে কিভাবে সংখ্যালঘুকে ব্যবহার করে করা যায়, সেই কাজটা তারা করে যাচ্ছে। অতএব আমাদের জায়গা থেকে বক্তব্য পরিষ্কার, নাগরিক হিসাবে হিন্দু মুসলমানের পার্থক্যের কোনো জায়গা নাই। তাদের উপরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তারা যেভাবে গুম খুন, অর্পিত সম্পত্তি বেদখল হবার ঘটনা ঘটেছে, এগুলোর জন্য প্রধান উপদেষ্টাকে আমরা দেখা করে কমিশন করবার জন্য অনুরোধ করেছি যে একটা মাইনরিটি কমিশন করেন, শুধু হিন্দুদের না, আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে এথনিক মাইনরিটি আছেন, সংখ্যালঘু জনগোষ্ঠী আছে, সাঁওতাল আছে, মারেন্ডি আছে, সমতলে বিহারিরা আছে, রোহিঙ্গারা আছে, প্রায় 71-72টা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে আছে। প্রত্যেকের কষ্ট বঞ্চনার গল্পটা শোনেন, বোঝেন সংখ্যালঘু কমিশন করে। সেই ক্ষেত্রে আমি যদি একটা প্রশ্ন আপনাকে বলি যে ভারত বিরোধী নতুন প্রজন্ম আমরা যদি তৈরি করি, আমরা পরিবেশগতভাবে আমরা যেই দেশে আছি, ভারতের সাথে ভারত বিরোধী হয়ে ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করে আসলে আমরা কতটুকু আগাতে পারবো? খুব বেশি আগানো যাবে, ওই আলোচনাতে আমি আসতেছি। একটা বিষয় দেখেন যে কমিশনটা কেন জরুরি। আপনি যদি সত্যটাকে সত্য আকারে প্রকাশিত না করেন, তাহলে সেটা প্রপাগান্ডা আকারে আসবে।
এবং দেখেন এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে যে 9 জন হিন্দুকে হত্যা করা হয়েছে, কিন্তু ফ্যাক্ট চেকাররা আপনার এই 9 জন হিন্দুর ব্যাপারে ফিল্ডে গিয়ে ইনভেস্টিগেট করে ডিটেল বলেছে যে একজনকেও হিন্দু হবার কারণে হত্যা করা হয়নি। এর ভিতরে কয়েকজন আছে যারা আওয়ামী লীগের গুন্ডা হিসেবে পরিচিত। উত্তরাঞ্চলের মানুষ, রংপুরে এক ক্রিমিনাল হিন্দু লোককে গ্রেফতার করা হয়েছে এবং পরে গুলি করেছে কে? পুলিশই তো করেছে। পুলিশ, সাধারণ মানুষের হাতে তার অস্ত্র ছিল না। প্রভু আমরা কাউকে মানতে পারবো না, যেটা মির্জা ফখরুল ইসলাম বলেছেন কয়েকদিন এটা আগে। শুধু উনি না, এটা আমাদের প্রথম আমাদের দল যখন তৈরি হয়েছে তখন থেকেই প্রেসিডেন্ট সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সবসময় কিন্তু আমরা কখনোই বলি না যে প্রতিবেশী দেশ ভারত তাদেরকে আমাদেরকে তোষামোদি করে চলতে হবে, কারণ তারা আমার একটা প্রতিবেশী দেশ, তারা স্বাধীন দেশ, আমি স্বাধীন দেশ। শুধু ভারত কেন, আমার আশেপাশে যারা আছে সবাই আমাদের বন্ধু, সবার সঙ্গে আমাদের সেই রকম সম্পর্ক থাকবে যেখানে কোনো বিরোধ থাকবে না। কিন্তু এই যে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হলো, এটা কারণটাই হলো আওয়ামী লীগ। কারণ এইখানে যখনই আওয়ামী লীগ এই আমাদের বাংলাদেশকে শাসন করেছে, শোষণ করেছে, রাষ্ট্র ক্ষমতায় যখনই এসেছে তখনই ভারত মনে করে যে তারাই চলে এসছে। এবং বিগত এই 15 বছর এবং আরও 2 বছর যে আমাদের কেয়ারটেকার ঠিক না, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার ছিল, এই 17 বছর ভারতকে যে কথাটি আপনি একটি কথাতেই বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে তো নিজেই বলেছে ভারতকে যা দিয়েছি তা কোনোদিন ভুলতে পারবে না। তো সুতরাং ভারত তো পেতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত না। তো সুতরাং তাদের সঙ্গে এখন যেহেতু তারা যার কাছ থেকে নিয়েছে, বেনিফিটেড হয়েছে, সে এখন সরকারে নাই। এবং তাকে কিন্তু একজন গণহত্যাকারীকে, ভারতের নীতি কতখানি জঘন্য হতে পারে যে একজন গণহত্যাকারীকে যে কোনো দেশ তাকে আশ্রয় দিচ্ছে না, ভারত তাকে আশ্রয় দিল। শুধু আশ্রয় না, এইখানে অস্থিরতা তৈরি করার জন্য তাকে সেই সুযোগ দিচ্ছে ফোন আলাপের মাধ্যমে বিভিন্ন জনকে, তার নেতাকর্মীদেরকে উস্কে দেওয়া। এই যে কথাটি ফুয়াদ ভাই বলল যে ইসকন তো আসলে ইসকন আর সনাতন কিন্তু আলাদা জিনিস। ইসকন কিন্তু একটা জঙ্গি সংগঠন। ওরা লেবাস তাদের হলো তারা শান্তিপ্রিয়, বাট ভিতরে তারা কিন্তু ভারত প্রীতি তাদের ভিতরে বিরাজ করে। আজকে যে ভারত এই যে অস্থিরতার পিছনে যে অবস্থা, সেটা সম্পূর্ণভাবে ভারত দায়ী। আমাদের সঙ্গে যে সম্পর্কের কথা বললেন, আমাদের সঙ্গে আমরা মনে করি যে বিগত দিনে আমরা কিন্তু পরপর 3বার আমার দেশনেত্রী এবং প্রেসিডেন্ট সাহেব জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক আছে? তখন কিন্তু আমাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, ভবিষ্যতেও যদি আমরা সেক্ষেত্রে একটা অভিযোগ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হতো, আপনাদের সময় বাংলাদেশকে ভারতের বাণিজ্যের বাজার হিসেবে তৈরি করা হয়েছিল, এই ধরনের অভিযোগও আমরা তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে। আপনি তো সবচেয়ে বড় কথা, অনেক অভিযোগের কথা বাদ দেন, সবচেয়ে বড় কথা তারা যেটা বলতো সেটা কি সত্য ছিল? তা না হলে আজকে কেন আমাদের অর্থ উপদেষ্টা কিংবা আমাদের পরিকল্পনা উপদেষ্টা কিভাবে বলে যে যেভাবে জিডিপির কথা বলা হয়েছে, যেভাবে আমাদের রেমিটেন্স আসছে বলা হয়েছে, সবকিছুই মিথ্যা ছিল, সবকিছুই মিথ্যা ছিল। তো সুতরাং বিএনপি সম্পর্কে যেটা বলছে সেটা ছিল শুধুমাত্র তাদের স্ট্যান্ড বাই, প্রোপাগান্ডা। ওকে, থ্যাংক ইউ। বলছেন ছোট্ট করে যদি ভারত ছাড়া বাংলাদেশ, যেটা এখন এই সম্প্রতি যেটা হলো পেঁয়াজ এবং আলু বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ থেকে, বলা হয় ভারত থেকে অনেক পণ্য আসে যেগুলো ছাড়া বাংলাদেশ চলা সম্ভব না, বাংলাদেশ চলা সম্ভব না। বিএনপি তাদেরকে পুনর্বাসন করেছে 1975 সালের পরেও। সামনেও কি কোনো আপনারা পুনর্বাসন করবেন? বিএনপি বাকশাল থেকে কিন্তু আপনার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। সেখানে বাকশাল ভেঙে তারা কিন্তু আওয়ামী লীগের যে পুনর্জন্ম, এটা কিন্তু বিএনপি দিয়েছে। এটা তো বলছে, হ্যাঁ, বিএনপি দিয়েছে। কারণ যখনই বহুদলীয় গণতন্ত্র দিয়েছে সেখানে সবাই আসতে পারে। আরেকটি প্রশ্ন উনি করলো যে আমরা রাষ্ট্রপতিকে বিরোধিতা করছি কেন? আমরা বিরোধিতা করছি, রাষ্ট্রপতি আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি হয়েছে। আমরা বিরোধিতা সাংবিধানিক কোনো
জটিলতা এই মানে মুহূর্তে সাংবিধানিক সংকট সংকট সৃষ্টি হতে পারে, সৃষ্টি সেই করে কারণে বিরোধিতা সেই করছেন। সুযোগ যেন অন্যরা নিতে না নিতে না পারে, পারে। অন্যরা বলতে আওয়ামী লীগ। আপনার বিএনপি আবার গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কিনা সেই প্রশ্ন না, উঠছে। অবশ্যই না। বিএনপিকে পুনর্বাসন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব জনগণ, তাকে তাড়িয়েছে জনগণ। জনগণ যদি তাকে ম্যান্ডেট দিয়ে নিয়ে আসে তাহলে তো কিছু করার নেই। ধন্যবাদ। বিএনপি তাকে কখনোই পুনর্বাসন করবে না। ধন্যবাদ। জনাব ফুয়াদ, বলছিলাম যে প্রশ্নটা এটি। প্রশ্নের কথা হচ্ছে, দেশের মানুষকে একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে গত বহু বছর থেকে আওয়ামী বয়ানের অংশ হিসাবে, যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না। ভারত অনেক বড় দেশ, ভারত অনেক শক্তিশালী দেশ, ভারত চাইলে আমাদেরকে যে কোনো সময় টেক ওভার করে ফেলতে পারবে, ভারত এটা করতে পারবে সেটা করতে পারবে, এই ধরনের প্রচুর মিথ্যাচারের একটা বয়ান আমাদের খাওয়ানো হয়েছে। বটম লাইন হচ্ছে, ভারত আমাদের অস্তিত্বের জন্য ভারতের কোনো প্রয়োজন নাই, অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন নাই। আপনি যদি বাংলাদেশের কৃষিকে আধুনিকায়ন করতে পারেন, বাংলাদেশে আল্লাহ তাআলা এমন মাটি আমাদেরকে দিয়েছে, আপনি সকল সবজি, সকল ধরনের ফল, প্রয়োজনীয় যত জিনিস আছেন এই মাটি থেকে চাষাবাদ করে করা সম্ভব। পেঁয়াজ একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা বহুবার বলেছি যে আমাদের পেঁয়াজের নিড আছে হইল 25-26 লক্ষ মেট্রিক টন, সেখানে আমাদের দেশে 35-36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজটা কোথায়? এটা মার্কেটে নাই কেন? এটা পেঁয়াজ যিনি প্রডিউস করেছেন তিনি দাম পাচ্ছেন না, কিন্তু কারওয়ান বাজারে পেঁয়াজ নাই কেন? ভারত থেকে পেঁয়াজ আনতে হয়। এই পেঁয়াজ আনার রাজনীতি আমরা জানি, আমরা বুঝি। আপনি যখন একটা দুইটা কোম্পানিকে ডিম, মুরগি, পোলট্রির ফিডের ব্যবসা দিয়ে দিবেন, তখন সে কদিন পরে তো আপনার ডিমে সংকট থাকবে না, তো তৈরি হবে। অতএব বুঝতে হবে যে রাষ্ট্র হিসাবে সার্ভাইভ করবার জন্য বাংলাদেশের যা যা জরুরি তার কোনো কিছুর সাথে ভারতের উপর আমাদের কোনো প্রয়োজন নাই। বরং ভারতের অস্তিত্ব, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতা, এর প্রত্যেকটার জন্য তাকে বাংলাদেশের পায়ে পড়ে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এটা ভারতকে বুঝতে হবে। ক্রাইসিস ইজ ইন্ডিয়াস, বাংলাদেশের কোনো ভারত ডিপেন্ডেন্সি নাই। এইটা হচ্ছে আওয়ামী জাতীয় পার্টি এবং 14 দলীয় যে ভারতীয় এজেন্সি আছে, যে ফ্যাসিবাদ আছে, বাকশাল এবং শেখ পরিবারের ফ্যাসিবাদ আছে, এই বয়ানটা, ডিসকোর্সটা গত 53 বছর থেকে আমাদের খাওয়ানো হয়েছে যে আমরা চলতে পারবো না। আমি একটা প্রশ্ন নিব, তার আগে একটু ছোট প্রশ্ন করে রাখি। আমাদের স্বাধীনতা 53 বছর পর যারা ক্ষমতায় ছিলেন, সে আপনার কথায় সেই বাণিজ্য নীতি ফলো করেছে কিনা, অনুসরণ করেছে কিনা, সে বিষয়ে জানবো। দর্শক একটা প্রশ্ন নিচ্ছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলা মোহাম্মদ মুজিবুর রহমান বলছি। জি, প্রশ্ন। আমি সুহাস্তারের কাছে একটি প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করুন। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, বলতে থাকুন। আমার সুহাস্তারের কাছে একটি প্রশ্ন। হ্যাঁ, বলেছে, শুনেছে। আচ্ছা, এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্ডারে যে দেশ চলতেছে, এই যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, দেখা যাচ্ছে যে এই 3 বছর তো 5 বছর পরে নির্বাচনের উপরে নির্বাচিত সরকার ইচ্ছে করবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে কে এই উন্নয়ন এবং এই বিভিন্ন রাস্তাঘাটের মেরামতের কাজ কে করবে স্যার? ধন্যবাদ। প্রশ্ন বোঝা গেছে। অন্তর্বর্তী সরকার এই উন্নয়নের কাজ করতে পারবে কিনা, যদি আগে প্রশ্নটা আমার উত্তর দেন, তারপরে আমি আমার মনে হচ্ছে কলারের প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্ন হচ্ছে যে অফকোর্স যিনি দায়িত্বে আছেন সরকারের, তারই দায় এবং দায়িত্ব সবকিছুর ব্যাপারে, উন্নয়ন, ভাঙাচোরা রাস্তাগুলো, প্রকল্প মেরামত করা। এবং এটা নিয়ে আমরা বারবার কথা বলেছি যে উন্নয়নের যে মিথ্যাচার হয়েছে, যে লুটপাট হয়েছে, আমরা লম্বা সময় যারা বাইরে থেকেছি, আমরা কোনো রাস্তা করতে দেখি না ইংল্যান্ডে। রাস্তাটা ভাঙলো না কেন 18 বছরে? কারণ পার্কের ভিতরে যে হাঁটার রাস্তা, সেটাও ঢালাই দিয়ে 6 ইঞ্চি 8 ইঞ্চি সিমেন্ট দিয়ে করে ফেলেছে, পিচ দেয়া। সেই রাস্তাটাও ভাঙে নাই। 100-200 বছরের রাস্তা ভাঙে না। সর্বোচ্চ গরমের দিনে আপনার একটু পিচটা হালকা হয়ে যায়, রাতের মধ্যে এসে পিচটা আবার ঢালাই করে দিয়ে যায়। আমার রাস্তাটা 6 মাস পরে ভেঙে যায় কেন? কি সমস্যা আমার দেশের রাস্তার? আপনি দেখবেন যে পুরাতন আমলের, আপনি যে চিটাগং কক্সবাজার অঞ্চলে গেলে দেখবেন যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে, যে শেরশাহ আমলে করা 500-600 বছরের আগের যে ইটের ঢালাই দেওয়া রাস্তা, সেই রাস্তাটা এখনো টিকে আছে। তাহলে আমার রাস্তা 2 বছর পর ভেঙে যায় কেন? কি সমস্যা? আমার কি ইঞ্জিনিয়ারের প্রবলেম? আমার কনস্ট্রাকশন প্ল্যানিং এর প্রবলেম? না এটা লুটপাটের প্রকল্প হওয়ার প্রবলেম? স্বাধীনতা 53 বছর পরে আমাদের যে সরকারগুলো এসে তাদের বাণিজ্যিক নীতিগুলো আমরা এখনো পরিস্ফুটিত হতে পারিনি। যে আমাদের কৃষক বাঁচার স্লোগান হয়েছে, কিন্তু বাট বাঁচার জন্য সেই উদ্যোগটা নেওয়া হয়নি। নির্বাচন কেন দিচ্ছে না?
আপনি ছোট্ট করে যদি বলতেন, যেটা সেটা বিএনপিরও প্রশ্ন, বিএনপিরও দাবি, যেটা কি ফুয়াদ ভাই দিবেন নাকি না, উত্তরটা? সর্বপ্রথম যেটা বলতে চাই, উনি উনি নিজের কোশ্চেনের মধ্যে কিন্তু একটু রিপ্লাইও দিয়ে দিয়েছে যে সংস্কার হলো চলমান প্রক্রিয়া, সংস্কারের তো শেষ নাই, এটা যুগের পর যুগ চলবে। হ্যাঁ, তবে যে কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই কারণগুলি বিশেষ করে যেগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই জানে, আমরা বলি সবসময় যে আপনার সংবিধানের সংস্কার দরকার। আমরা কিন্তু আজকে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই গিয়ে যে আমাদের সংবিধান, ৬২টা আমাদের যে সংবিধান সংস্কারের বিষয়ে, সংস্কারের বিষয়ে আমাদের দিয়ে পয়েন্ট দিয়ে এসছে। সংবিধান সংস্কার, নির্বাচন এই কমিশন প্রশ্নগুলো আমরা আসবো। সংস্কার। আমরা যে প্রশ্নটা হ্যাঁ, করেছিলাম প্রশ্ন উত্তরটা এই প্রসঙ্গে আসবো। আমাদের প্রশ্ন আছে, জি কিন্তু জি, এই যে কলেজে যে কলেজের, হ্যাঁ সেটা বলি যে হচ্ছে, একটা জিনিস আমরা মনে করি কি, এই যে আপনার অন্তর্বর্তী সরকার যে আসলো, এটা তো একটা আচমকা আসা, তাই না? এটা তো কিন্তু কেয়ারটেকার না, এটা কিন্তু আমাদের যেটা ছিল সেই কেয়ারটেকার তো এটা মানে ইয়ে করে দিল, ডিলিট করে দিল, কেয়ারটেকার তো নাই এখন আমাদের। তো এটা হলো অন্তর্বর্তী সরকার। এই সরকার আসার পরে যেন মনে হলো এ দাবি দেওয়া পূরণ করার সরকার। এমন কোনো দাবি দেওয়া, এমন কোনো সেক্টর নাই যে প্রতিদিন কোনো না কোনোভাবে তারা মানে দাবি দেওয়া নিয়ে রাজপথে আন্দোলনে। এখন আজকে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, উপদেষ্টার কথা শুনলাম যে আমরা যদি এই যে ছাত্রদের বিষয়ে আমরা যদি কঠিন হই, তাহলে তো আর আগের সরকার আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য কি হলো? কিন্তু কথা হলো যে আপনি জানেন কয়েকদিন আগে এই যে আপনার যন্ত্র চালিত যে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, সেখানে তারাই কি ছিল? উস্কানিদাতা কে ছিল? ছাত্রলীগের একজনকে পাওয়া গেছে তো। আনসার বিদ্রোহ করলো গিয়ে আপনার ইয়েতে কি বলে সচিবালয়ে, সচিবালয়। সেখানে ছাত্রলীগকে পাওয়া যায়, কিন্তু যুবলীগকে পাওয়া গেছে না। তো এদের পিছনে এরা যে সবাই যে শুধুমাত্র ছাত্রই এবং তারা যে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, এটার পিছনে কারা আছে? পিছনে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ তথা আওয়ামী লীগ। এরাই বুঝতে একটা পেরেছি। অস্থির অস্থির অবস্থা তৈরি করছে, জি। যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, যেটা আমরা কিছুতেই চাই না, ধন্যবাদ। দেশের জনগণ চায় সেক্ষেত্রে না। আপনারা সহযোগিতা করছেন কিনা অবশ্যই সরকারকে, সেটা আমরা করছি। জানবো। জনাব ব্যারিস্টার ফুয়াদ, গতকালকে একেবারে ব্যাটারি চালিত রিকশার আন্দোলন, সেই সাথে সুদবিহীন টাকা দেওয়ার কথা বলে শাহবাগে জড়ো হওয়া, সেই সাথে একই দিনে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা, যদি বলি এইসব ঘটনাগুলো কি মানে এইসব ঘটনা কি মনে হচ্ছে এবং পেছনে কারা আছে সেটা জানতে চাই। দ্বিতীয় কথা হলো, আমাদের যে প্রশাসন আছে, গোয়েন্দা বিভাগ আছে, দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে, আমাদের গোয়েন্দা বাহিনী, প্রশাসন আসলে করেটা কি? প্রথম কথা হচ্ছে অবশ্যই এখানে গোয়েন্দা বাহিনীর ফেলিয়ার আছে, এবং মাঝে মধ্যে মনে হয় যে এখানে কি একটা আওয়ামী গোয়েন্দা লীগ তৈরি হয়েছে কিনা। আপনার আওয়ামী ডিজিএফআই, আওয়ামী এনএসআই, আওয়ামী এসবি, আওয়ামী ডিবি। কারণ টোটাল ফোর্সে গত 16 বছর যারা বেনিফিশিয়ারি ছিল, এই প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাতে লুটপাট এবং মানবাধিকার লঙ্ঘনের যে স্বর্গরাজ্য তারা কায়েম করেছে, তারা প্রফেশনালি রাষ্ট্রকে সার্ভ করতে ভুলে গেছে। তো সাডেনলি তারা বোধ করছে তাদের প্রভু যেহেতু তার দরগায় চলে গেছে দিল্লিতে, তারা সাডেনলি এতিম বোধ করছে। তো এই এতিম বোধ করার জায়গা থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা এই সরকারকে যেভাবে মন থেকে মেনে নিতে পারছে না, গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না, এবং ওই তার নেত্রী আবার কোনো এক আধারে সবকটা জানালা খুলে দিয়ে একদিন বের হয়ে চলে আসবেন এই এলাকাতে, এই স্বপ্নে বিভোর হয়ে আছে। এই জন্য আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি যে প্রত্যেকটা ঘটনার সাথে গোয়েন্দা সংস্থা জড়িত। আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই, আমাদের এসবি ডিবির কোনো না কোনো ফ্রিঞ্জ, সবাই বলছি না, কোনো না কোনো আওয়ামী ফ্রিঞ্জ আছে এখানে। এই ফ্রিঞ্জগুলো এখানে জড়িত, যারা এই কাজগুলো করেছে। তা না হলে আপনার মুন্সিগঞ্জ থেকে, চাঁদপুর থেকে, ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে বাস ভরে লোক আনার যে প্রস্তুতি, এটা 2-4 ঘন্টায় সম্ভব না। সোশ্যাল মিডিয়াতে আমরা গতকালকে রাত থেকে দেখছি এই আলোচনা, পরশুদিন রাত থেকে, যে এরকম বিভিন্ন জায়গা থেকে বাস ভরে ভরে ঢাকায় লোক নেওয়ার আয়োজন চলছে। তো গোয়েন্দা সংস্থা কোনো অ্যাকশন নেয় নাই কেন? লোকাল পুলিশের ওসিদেরকে ডাকা হয় নাই কেন? যে আপনার তদন্ত টিম কোথায়, আপনার সোর্স কোথায়, আপনার 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 ইন্টেলিজেন্স কোথায়? তো একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সারা দেশে বিভিন্ন সেক্টরে এবং নাগরিকদের মধ্যে বিরোধ মীমাংসার কোনো মানে শান্তিপূর্ণ প্র্যাকটিস নাই রাষ্ট্রের ভিতরে। যেমন ধরেন, আমরা যারা বাইরে ল পড়েছি, মেডিকেল নেগলিজেন্স বলে একটা সাবজেক্ট আমরা ইংল্যান্ডে পড়েছি, এবং মেডিকেল নেগলিজেন্সের বিচার করবার জন্য আবার ট্রাইব্যুনালও আছে। কিন্তু এটাও সত্য
যে শত সহস্র আন্তরিকতার সাথে কাজ করলে পরেও একজন রোগী মারা যাইতে পারেন, এই বাস্তবতাটাও আছে। তাহলে এটা কি জেনুইনলি মারা গেল, ভুল ট্রিটমেন্টের কারণে মারা গেল? এটা তো একটা প্রসেস ফলো করতে হবে, একটা ইনভেস্টিগেশন হইতে হবে, একটা কমপ্লেন যাবে, একটা দিন তারিখ ঠিক থাকবে। এই ইমোশনটাকে হ্যান্ডেল করবার কোনো প্রাতিষ্ঠানিক আয়োজন বাংলাদেশে কোথাও নাই। সেটা স্কুলে বলেন, কলেজে বলেন। ঢাকা কলেজ, সিটি কলেজ কেন মারামারি করলো? বাসে ওঠা নিয়ে। তারপরে হচ্ছে পলিটেকনিক আর ভোটেক্স কেন মারামারি করলো? টং দোকানে বসা, কে কার গার্লফ্রেন্ড, কে কোনার হলে যাইতে পারবে পারবে না, এইসব বিষয় নিয়ে। এরপরে দেখেন ন্যাশনাল মেডিকেল কলেজে সতীর্থরা গেছে, অভিজিতের যারা সতীর্থরা ছিল প্রতিবাদ করতে। মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, ছাত্র নেতা যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের ওই কলেজগুলোতে, তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনছে ওদেরকে পিটানোর জন্য। ওদেরকে পিটানোর পরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের 30-35টা কলেজের ছেলে মেয়ে জড়ো হয়ে কবি নজরুল আর সরওয়ার্দী হলো ভেঙে দিয়ে আসছে। পরের দিন আবার কবি নজরুল আর সরওয়ার্দীর কলেজের ছেলেরা গিয়ে আবার ওই কি মোল্লা কলেজ, মোল্লা কলেজ ভেঙে দিয়ে আসছে। তাহলে দেখেন ও প্রত্যেকটা জায়গায় দেখেন আইন শৃঙ্খলা বাহিনী একদম নিশ্চুপ, ভেঙে গেছে, জ্বলে গেছে, পুড়ে গেছে, আনন্দ করতেছে, ভাঙচুর করে গিটার বাজাইতেছে, ঘোষণা দিচ্ছে কালকে তোদের কলেজ গিয়ে ভেঙে দিয়ে আসবো, কোনো পুলিশ নাই, মেগা মানডে করবে। এরপর হচ্ছে মিলিটারি ডিপ্লয়েড আছে, তারা কোনো রোল প্লে করছে না। আর রাতের বেলা রাত 12টার সময় মিলিটারি দেখছে মোটরসাইকেল চালায়। আরে ভাই, তোমার ওইখানে কাজ কি? রাত 12টার সময় তুমি খাকি পোশাক পরে ওই মোটরসাইকেল সার্চ করতেছো কেন? দিনের বেলায় কলেজের এখানে ছিল না কেন? সো এই যে টোটাল মানে অ্যারেঞ্জমেন্টে যে ঝামেলাটা আছে, তা আমরা বোধ করছি যে একটা ফ্যাসিবাদের জমানায় লম্বা সময় থাকলে জাতি কিন্তু ট্রমাটাইজড হয়ে যায়। এই ট্রমাকে আপনার একটা হিলিং প্রসেসে ডিল করতে হবে। সেক্ষেত্রে কি আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের কথা শুনছে না মনে হচ্ছে আপনার? একটা লার্জলি তো শুনছে না। আপনার ধরেন প্রায় 2,60,000 পুলিশ আছে, তার ভিতর 1,20,000 তো আওয়ামী লীগের রিক্রুটমেন্ট করা। আওয়ামী লীগ রিক্রুটমেন্ট মানে কি? ছাত্রলীগ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, হাবিজাবি, গুন্ডা পান্ডা দেখে রিক্রুট করছে। 4 মাসের সময়ে তারা সরকার কি করেছে? 1,20,000 লোককে তো আপনি সাডেনলি ছাঁটাই করে দিতে পারছেন না, কারণ প্রসেস তো সে আইনি প্রসেসটা ফলো করছে। তাকে আপনি শুধু আওয়ামী লীগের একসময় ছাত্রলীগ করেছে, এটা তো আপনি কাউকে চাকরিচ্যুত করার মানে বেসিস হতে পারে না। তো এটাকে হ্যান্ডেল করতে হবে থরলি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে 50,000 লোককে ডিল করেছে, 19,000 লোককে চাকরিচ্যুত করেছে, ট্রান্সফার, প্রমোশন, ওএসডি করা, এইটা সেটা হাবিজাবি মিলায় তারা কিন্তু চেষ্টা করছে। 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর 80% আওয়ামী বেনিফিশিয়ারি। বিশাল জনগোষ্ঠীকে আপনি নাই করে দিয়ে পরে আপনি তো গায়ে দেওয়ার মতো কম্বল আর থাকবে না। আপনারা যদি আমাদের 31 দফাটা ভালো করে পড়েন, সেখানে কিন্তু দেখবেন আমাদের প্রত্যেকটি জিনিস আছে। ক্ষমতায়ও আসলেন, না ক্ষমতা আসলে সংস্কারের ব্যাপারে তো আপনার সংসদের ভোট তো দরকার হবে। ওইটাও তো একটি আমাদের সংস্কারের মধ্যে প্রথমেই আসে যে একটা গণতান্ত্রিক সরকার হবে। এই সরকার তো গণতান্ত্রিক মানে আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার না, আমাদের জনগণের অভ্যুত্থানের মাধ্যমে আসছে, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু ফাইনালি আমরা কোথায় যাব? আমাদেরকে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের সরকারই আসতে হবে। এবং যার জন্য আমরা বারবারই বলছি, কারণ মানুষ বলে না ওই যে সিঁদুর দেখলে মানুষ ভয় পায় কেন? কারণ ফখরুদ্দিন মঈনুদ্দিনরা কিন্তু তারা সংস্কার কিংবা 3 মাসের কথা বলে 2 বছর ছিল এবং তখনও কিন্তু দেশের অবস্থা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে ডক্টর ইউনূসের সরকারের মিলালে অবশ্যই না। কিন্তু ডক্টর ইউনূস সাহেব এত বেশি মানে আমাদের কাছে সম্মানীয়, উনি ওনার সম্মানটা বজায় রেখে আজকে ওনার যে একটি ভালো নিয়ত, কিন্তু সেইখানে আজকে এই যে আপনি দেখেন এই ইসকন বলেন কিংবা এই যে ছাত্রদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এতক্ষণ যে মানে ফুয়াদ ভাই বলল যে কি সব ছোটখাটো বাসে উঠা নিয়ে মানে আপনার সিটি কলেজ, ইয়া কলেজ, তো এগুলির পিছনে কিন্তু সবগুলির পিছনেই এত বড় বড় তাণ্ডব হচ্ছে, সবগুলির পিছনেই কিন্তু অতীত সরকারের লোকজন আছে। এবং আজকে যে প্রশাসনের কথা আপনি বললেন কিংবা নিরাপত্তার কথা বললেন, আইন শৃঙ্খলার কথা বললেন, আইন শৃঙ্খলা আপনার দেখেন কোনো জায়গায় আপনি গাড়ি চালাচ্ছেন, ট্রাফিক নাই, ট্রাফিক এক সাইডে গিয়ে বসে আছে, কারণ এরা ছিল ওই গোপালগঞ্জ আর আপনার ওই যে মানে আগের সরকারের পদলেহনধারী, তাই সে তার ডিউটি যারা আছে তারাও ডিউটি করছে না ঠিক মতো। আজকে আমি সার্জিসের কথাতে যদি বলি, তিনি বলেছেন রাষ্ট্র কাঠামোতে থাকা অনেকে চায় না অভ্যুত্থান টিকে থাকুক, এবং সেই সাথে আপনাদেরই পার্টির মুজিবুর রহমান মঞ্জু সদস্য সচিব উনি একটা আলোচনায় বলেছেন অস্থিরতা আন্দোলনের মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না। সার্টেনলি আপনার যিনি ক্ষমতায় থাকবেন তিনি আমার যত কাছের মানুষই হোক, দিন শেষে দায়টা তাকে নিতেই হবে।
এটা অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু আমাদের একটা কালেকটিভ ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসছেন। বৈষম্য বিরোধী আন্দোলন যদি জাতীয় নাগরিক কমিটি যারা যে একটা বিশাল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, হঠাৎ করে ছাত্রদের মধ্য থেকে তাদের নেতৃত্বের ঘাটতি কেন হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এইটা ছাদে ওঠার পরে যে দম উঠে গেছে পুরো জাতির, এই দমটা নর্মাল হইতে একটু সময় দিতে হবে। সময় লাগছে। 3 মাসটা সাফিসিয়েন্ট না। জি। এর ভিতরে আমাদের তর্ক জারি রাখতে হবে, আলাপ জারি রাখতে কিন্তু হবে, এর মাঝেও সমালোচনা জারি রাখতে হবে। আপনার চোখে ঘটনাটা পড়েছে কিনা যে র্যাগিং, যদি বলেন গণরুমে নির্যাতন, হল সিট নিয়ে ব্যবসা, হল দখল, সংস্কৃতি, এগুলোর জন্যই ছাত্ররা আসলে রাজপথে নেমেছিল। আপনি যদি সেই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে গুরুতরভাবে র্যাগিং করে অসুস্থ করে দিয়েছে, তাদের 3 জনকে হাসপাতালে ভর্তি করেছে। এই যে রক্ত ঝরলো, গণ অভ্যুত্থানের 2000-এর মতো 30,000-এর মতো বলা হচ্ছে আহত হয়েছে, এই স্মৃতি কি তাহলে তাড়াতাড়ি ভুলতে শুরু না, করেছে? বিষয়টা ওরকম না। বিষয়টা এমন না যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম, সাডেনলি 5ই আগস্টের পরে আমরা উগান্ডা হয়ে গেছি, ব্যাপারটা তা না। আমরা উগান্ডাতে বসবাস করেছি এতদিন। উগান্ডার গৃহযুদ্ধ শেষ হয়েছে মাত্র। সেই গৃহযুদ্ধের পর থেকে আমরা স্বাভাবিক জীবনযাপন করবার চেষ্টা করছি। কিন্তু মাথায় রাখতে হবে যে 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পুরো জনগোষ্ঠীকে যেভাবে অসভ্য বানিয়েছে, তারপরে হচ্ছে কোনো রকম সবর করতে না পারা, পেশেন্ট না থাকা, তারপরে সহনশীল মাত্রায় তর্কের মাধ্যমে সমাধান করতে না পারা, এই যে সংস্কৃতি আমার উপর চাপিয়ে দিয়েছে, এই কালচার থেকে তাকে তো আপনার আওয়ামীআইজেশন করতে হবে। অতএব এটার একটা লম্বা প্রসেস আছে। এই জন্য দেখবেন জার্মানিতে, জাপানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডিনাৎসিফিকেশন প্রসেস ছিল। মানুষ যে এক্সট্রিম হয়ে যায়, জঙ্গি হয়ে যায়, মৌলবাদী হয়ে যায়, আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগ থেকে আপনার স্বাভাবিক জীবনযাপনে মানুষকে ফিরায় আনতে হবে। এবং এটার জন্য আমি বলেছি একটা তওবা কমিশনও করা যেতে পারে। যারা আওয়ামী ফ্যাসিবাদের আমল থেকে বাঁচার জন্য তাদের ভুল ত্রুটি স্বীকার করবে যে আমরা ভুল করেছি, আমরা কোনো গুনাহ করি নাই, ভুল আর গুনাহ, যে আমরা গুম খুন করি নাই, লুটপাট করি নাই, খালি আওয়ামী লীগের মিছিলে গেছি, ভোট দিচ্ছি। কিন্তু তওবা কমিশনে এসে তওবা করতে হবে। তওবা করার পরে আমরা মাফ করে দিব। তো এই ট্রমা থেকে বাঁচার জন্য একটা তর্ক আলাপ জারি রাখতে হবে লম্বা সময়। কিন্তু এটা কোনো এটার শর্টকাট জন্য সমাধান সময় নাই। সাপেক্ষ ব্যাপার। কোনো এই শর্টকাট নাই। সংস্কৃতি থেকে বের হওয়া আসলে অনেক Certainly, কষ্টসাধ্য। certainly. রক্তের সাথে মিশে যে ছাত্রদের একদম। মাঝে যে আধিপত্য বিস্তারে যে পাওয়ার, তারা দেখেছে সে একজন ছাত্র নেতা, তার নেতৃত্বে হাজার হাজার স্টুডেন্ট, একদম। তার ক্ষমতায় চলে, তার ক্ষমতায় সিট পায়। একদম। এই রক্ত থেকে বের হওয়া আসলে কষ্টের। আমরা আসলে প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। একটু ছোট্ট করে আবারও সেই আগের জায়গায় যেটা দিয়ে শুরু করেছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের সেই মামলাকে ঘিরে চট্টগ্রামে যে একটা আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে মারাত্মকভাবে, একটা নির্মমভাবে। তো এই ক্ষেত্রে এই ঘটনার পর কোনো ধরনের মানে পরিস্থিতি আসলে কি হতে পারে, এবং এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণের উপায়টা কি, যদি আপনি তো রাজনীতিবিদ হিসেবে যদি বলেন এই মুহূর্তে, যদি আমি বলি মাহফুজ আলম উপদেষ্টা তিনি বলেছেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে শান্ত থাকতে হবে, এবং উপদেষ্টাও বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমাদেরকে শান্ত থাকতে হবে। আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এবং এই পরিস্থিতি থেকে বাঁচার উপায়টা কি? এখন আমরা শান্ত থাকতে বলছি, আমরা সমাধানের দিকে যেতে চাচ্ছি, কিন্তু যদি সমাধান শান্তভাবে না হয় তাহলে অশান্তকে মানে মোকাবেলা করার জন্য যা করার দরকার রাষ্ট্রকে তাই করতে হবে। কারণ এই আমরা যে আমাদের ছাত্ররা বলে কিংবা এই গণ অভ্যুত্থানের পরে যে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা তো আমরা পেয়েছি 16ই ডিসেম্বরই, আমরা বিজয় অর্জন করেছি 26শে মার্চ। একটা ফোন নিয়ে আসি। জি, দর্শক, আপনি পরিচয় দিয়ে আপনার প্রশ্নটা করুন দ্রুত, সময় আমাদের কম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেটের মৌলভীবাজার থেকে বলছি, হাজী জহির উদ্দিন। জি বলেন ভাই। আপনাদের আলাপ আলোচনা শুনে আমার মনে হইলো একটা তৌবা কমিশনের দরকার। তৌবা কমিশনের প্রধান কে থাকবে জানতে চাই। যদি ব্যারিস্টার ফুয়াদ ছোট্ট করে যদি একটু বলতে চান, তওবা কমিশনে কারা থাকতে পারবে? তওবা কমিশনে হচ্ছে ধরেন আমাদের দেশে আলেম ওলামায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে হেফাজতের যারা মজলুম ওলামায়ে কেরাম আছেন, যারা সেই 2013 সালের মে মাসে গণহত্যার শিকার থেকে বেঁচেছিলেন, ধরেন হেফাজতের আমির আল্লামা বাবুনগরী, এইরকম টাইপের মানুষদেরকে দিয়ে আলেম ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ, তওবা কমিশনের ছাত্র প্রধান। আন্দোলন, এদের সবাইকে আমাদের কাছে মিলে
মিলে একটা কমিশন করতে সময় হবে। খুবই কম। আর প্রশ্নটা একটা যে ছোট্ট করে যদি বলেন আমাদের উত্তরের উপায়, আপনি বলছেন সরকারকে কঠিন হতে সরকারকে হবে, অবশ্যই কঠিন হতে হবে। প্রথমে কারণ শান্ত এটা থাকতে হবে, যাতে সরকারের দায়িত্ব, সে দেশটায় যেন অন্তর্বর্তী কোনো সরকার ধরনের হোক। স্বাধীনতা না, সার্বভৌমত্ব। আমরা যে মুক্ত হয়েছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, জি। স্বাধীনতা তো আমরা পেয়েছি তখন, কিন্তু এখন তো আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তাই না? তো এই বাক স্বাধীনতার অর্থ যদি এটাকে অন্যভাবে কেউ ব্যবহার করতে চায়, সরকার অবশ্যই শান্ত থাকবে। ট্যাকেল করতে না পারলে তখন তাকে তার দেশের মানুষকে শান্ত থাকা তো উচিত মনে হয়। দেশের মানুষ তো শান্তিই চায়। বাট যারা উগ্রবাদী, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর, তারা তো চায় না এই দেশটা শান্ত থাকুক। তারা তো চায় তাদের ফায়দা কিভাবে উঠবে, কিভাবে তারা রিটার্ন হবে, কিভাবে তারা দেশটাকে অশান্ত করবে। তারা বুঝাতে চায় আগেই ভালো ছিলাম। শান্ত মানুষকে, দেশের মানুষকে যারা শান্তিতে আছে, তাদেরকে তারা বুঝাতে চায় সরকারকে কঠিন হতে হবে। আমার কাছে খুবই কম সময়, যেন ব্যারিস্টার ফুয়াদ ছোট্ট করে যদি বলেন আসলে যে এই ঘটনাটা ঘটলো চট্টগ্রামে, আসলে আমাদের বা মুসলিম হিন্দু এইসব বিষয়টা আসলে কোথায় যাচ্ছে? আমাদের বলি যে হাজার বছরের ঐতিহাসিক যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের দিকে যাচ্ছি কিনা, যদি একটু ছোট্ট করে বলেন সমাধানটা কি? ব্রিটিশ ইন্ডিয়াতে এই রায়টের যে রাজনীতি, দাঙ্গা লাগানোর রাজনীতি আমরা দেখেছি। এর পিছনে ব্রিটিশরা দায়ী ছিল, কমিউনিটিকে বিভক্ত করেছে এবং মারামারি করিয়েছে। এর থেকে বড় একটা চ্যালেঞ্জ যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি। এই বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের যে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাজনীতি, যাদের ইন্সপিরেশন হচ্ছে হিটলার এবং হিটলারের লিটারেচার, তারাও কিন্তু এই পুরো সাবকন্টিনেন্টের পরিবেশকে ঘোলাটা করবার জন্য দায়ী। আমার আহ্বান হচ্ছে যে আজকে চিটাগংয়ে একজন আইনজীবীকে যেভাবে বলির পাঠা জবাই করার মতো ব্রুটালি হত্যা করা হয়েছে, এইটা একটা প্রচ্ছন্ন ইন্ধন। এই কৃষ্ণ কি হিরণ চিন্ময় কৃষ্ণ দাস, যে সে রংপুরের মিটিংয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছে জনসমাবেশে যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উচ্ছেদ করবার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং এটা করা হইলে উনি বলেছে যে এটা কিন্তু ইরাক, লিবিয়া এবং সিরিয়া হবে। উনি প্রচ্ছন্নভাবে এটা বলেছে। এটা প্রচ্ছন্নভাবে রাষ্ট্রদ্রোহিতা এবং গৃহযুদ্ধের উস্কানি। এবং এই ঘটনাগুলোকে যদি আমরা পড়ি, ভারতের আজকের যে স্টেটমেন্ট তার গ্রেফতারের পরে মিলায়ে বোঝা যাচ্ছে যে সে কাদের দ্বারা উস্কানিত হয়েছেন, কাদের কারণে উনি এইসব জনসমাবেশ করে করে দেশের আওয়ামী হিন্দু লীগ, আওয়ামী যুবলীগ যেদেরকে আওয়ামী ইসকন লীগের ব্যানারে এগুলো করছেন। অতএব মুসলমানদেরকে কোনো ফাঁদে পড়া যাবে না। ভারতের এবং রয়ের কোনো উস্কানিতে আমরা পা দিব না। এর বাইরে যেটা হচ্ছে, জিয়াউর রহমান সাহেব যেটা করেছিলেন, পাড়ায় মহল্লায় আমরা সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমাদের ইয়াং ফোর্সকে ট্রেন করা দরকার, 1 কোটি ইয়াং ফোর্সকে, যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদেরকে একটা ক্রাশ 6 মান্থসের মিলিটারি ট্রেনিং দরকার। যদি কোনো পরাশক্তি বাংলাদেশের দিকে চোখ ফিরে তাকায়, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য প্রস্তুত, এটা সারা পৃথিবীকে বলে দিতে হবে।